আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ৫ কোটি টাকা চাঁদা দাবি যুবদলের সাবেক নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা। ঢাকার শরীয়তপুর সড়কে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক সাবেক নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আজ রাতে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন শরীয়তপুর সুপার সার্ভিসের বাস মালিক ওয়ালিউল্লাহ খান। তিনি বলেন, যুবদল নেতা আমাদের কাছ থেকে প্রতি মাসে ৮ লক্ষ টাকা করে চাঁদা আদায় করতেন, তবে এখন তিনি এককালীন ৫ কোটি টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দেয় আমাদের অন্তত ২০টি বাস ভাঙচুর করেছে বিএনপির ওই নেতা। এরপর জানাবো, চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে বলছে ডিআইজি রেজাউল। ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি চলছে সেসব রোধে কাজ করছে পুলিশ। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া হবে না। চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ। সারা দেশব্যাপী চাঁদাবাজি করছে বিএনপি, অথচ বিএনপির নেতাকর্মীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে ঢাকার কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ এক বিজ্ঞপ্তিতেই ঘোষণা দেওয়া হয়। এদিকে শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াই করার ঘোষণা এনসিপির। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি-এএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘোষণা দেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ১০ দিন ধরে পুড়ল সিরিয়া। টানা ১০ দিন ধরে দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে সিরিয়ার বনাঞ্চল ও কৃষিজমির বড় একটি অংশ। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটি। আজ সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দেশের পশ্চিম অঞ্চলের দাবানল ১০ দিন পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। পরে বিস্তারিত। ৫ কোটি টাকা চাঁদা দাবি যুবদলের সাবেক নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা। ঢাকা শরীয়তপুর সড়কে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির যুবদলের এক নেতা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে ওই কোম্পানির মালিক। রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন শরীয়তপুর সুপার সার্ভিসের বাস মালিক ওয়ালিউল্লাহ খান। মামলায় প্রধান আসামি করা হয়েছে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে। তার সঙ্গে নাম উল্লেখ সহ আরও ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। পরিবহন মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফাহিম ও তার লোকজন শরীয়তপুর থেকে ঢাকামুখী বাসগুলোর কাছ থেকে প্রতি ট্রিপে ১০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। মাসিক ভিত্তিতে ৮ লক্ষ টাকা করে আদায় হতো, তবে সম্প্রতি তিনি এককালীন তা ৫ কোটি টাকা করেন এবং অতিরিক্ত ১০টি বাস চালানোর শর্ত দেন। চাঁদা না দিলে বাস চলাচলে বাধা দেওয়া শুরু করে ফাহিমের লোকজন। প্রতি বাস থেকে ৪০০ টাকা চাঁদা নিয়ে তারা ক্ষান্ত হয়নি, তাদের এককালীন ৫ কোটি টাকা দরকার। আজ থেকে যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরের বাসগুলো ঢুকতে না দেওয়ার পাশাপাশি ২০টি বাস ভাঙচুর ও ১২ জন শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এতে বাসগুলো ধোলাইপাড় ও জুরাইন পর্যন্ত যাত্রী নামিয়ে ফিরে আসতে বাধ্য হয়। ঘটনার প্রতিবাদে বিকেলে পরিবহন মালিক ও শ্রমিকরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে।
এতে প্রায় 40 মিনিট যান চলাচল বন্ধ থাকে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মামলার পর পুলিশের হস্তক্ষেপে যাত্রাবাড়ী এলাকায় ফাহিমের অনুসারীদের সরিয়ে দেওয়া হয় এবং বাস চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ফাহিম রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। এবার সে পালাবে কোথায়? শরীয়তপুর জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেছেন, আমরা তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছি। মামলার পর প্রশাসনের তৎপরতায় আমরা এখন মুক্ত। চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে বললেন ডিআইজি রেজাউল। ঢাকা রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি চলছে সেসব রোধে কাজ করছে পুলিশ। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। চাঁদাবাজ দেখলেই যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে। আজ শরীয়তপুর জেলার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাদক ও সন্ত্রাস জঙ্গি বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। ডিআইজি রেজাউল করিম আরও বলেছেন, জঙ্গিবাদ একসময় ছিল একটি নাটক। সেই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা দীর্ঘ 18 বছর ফ্যাসিস্ট দ্বারা কবলিত ছিলাম। সেই ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশে নতুন পুলিশ হিসেবে কাজ করছি। সমাবেশকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ডিল শেডে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য, জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে 1969 সালে গণ অভ্যুত্থানে নিহত শরীয়তপুরের 14 শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার নাসির উদ্দিন, জামাত ইসলামের জেলা আমির আব্দুর রব হাশেমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার 17 জুলাই দুপুর 2টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেস ক্লাব, কদম ফরা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় কর্মসূচিতে কেন্দ্র এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশ নেবে। একই দিনে সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়েছে, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মী সহ স্বঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশও এখন দৃঢ় অবস্থানে রয়েছে। বিএনপি চাঁদাবাজি করছে, অথচ বিএনপি নেতাকর্মীরাই আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে অভিযোগ করছে। একটা তামাশা শুরু করেছে এই কুখ্যাত রাজনৈতিক দলটি। তারা যেভাবে সারা দেশব্যাপী হত্যাকাণ্ড ও নাশকতা শুরু করেছে, বিগত আওয়ামী লীগ সরকারও 17 বছরে এই ধরনের কর্মকাণ্ড করেনি। তবে বিএনপি মাত্র 1 বছরে দেখিয়ে দিয়েছে তারা কতটা ডেঞ্জারাস হতে পারে। 10 দিন ধরে পুড়ল সিরিয়া। টানা 10 দিন ধরে দাবানলের আগুনে পুড়ে গেছে সিরিয়ার বনাঞ্চল ও কৃষি জমির বড় একটি অংশ। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটি। আজ সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দেশের পশ্চিম অঞ্চলের দাবানল 10 দিন পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শনিবার আগুনের বিস্তার বন্ধ করতে সক্ষম হয় যৌথভাবে কাজ করা বিভিন্ন সংস্থা। এর আগে উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছিল। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA জানিয়েছে, দাবানলে সিরিয়ার প্রায় 100 বর্গ কিলোমিটার বন ও কৃষি জমি ধ্বংস হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল যখন তীব্র আকার ধারণ করছিল তখন সিরিয়ায় জরুরি কর্মীরা উচ্চ তাপমাত্রা, তীব্র বাতাস, রুক্ষ পাহাড়ি ভূখণ্ড এবং 1 দশক ধরে চলা যুদ্ধের অসংখ্য মাইনের ঝুঁকির মধ্যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। এক্স
এক্সের এক পোস্টে সিরিয়ার জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রায়েদ আল সালে বলেছেন, তুর্কি, জর্ডান, লেবানিজ, কাতারি, ইরাকি দলের সহায়তায় দলকর্মীরা সকল ফ্রন্টে আগুনের বিস্তার বন্ধ করতে সক্ষম হয়েছে, যা দাবানল নিয়ন্ত্রণে আনার সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সালে আরও বলেছেন, গত 10 দিনের মধ্যে পরিস্থিতি এখন সবথেকে ভালো। বাতাসের কারণে এখনও হুমকি রয়েছে, তবে আমরা আগুনের নতুন করে বিস্তার রোধে কাজ করছি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। সতর্কতা হিসেবে লাতাকিয়া প্রদেশের বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।